বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বর্ধিত হারে আরোপ করা শুল্কের বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেই আলোচনা করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বলেও মনে করেন তিনি। এছাড়া আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আরাফাত ইসলামের রিপোর্ট। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও করণীয় ঠিক করতে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেন অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সরকারি বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে দেশটির সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেই আলোচনা করবেন। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড। এছাড়া বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি। শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি আকস্মিক নয়, তাই এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি, সুতরাং ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব। আলোচনার মাধ্যমে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, একটি মহল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে নির্বাচন নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। হেফাজতে ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, বিএনপিও চায় আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়, সেটাই দেশের জনগণ মেনে নেবে। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। তবে মিয়ানমারের এই আশ্বাস বাস্তবায়নের সন্দিহান বিশ্লেষকরা। বলছেন, আরাকানের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের এই প্রত্যাবাসন সহজ হবে না। আর ভূ রাজনৈতিক হিসেব নিকেশে বাংলাদেশের একার পক্ষে এই সংকট সমাধান সম্ভব নয় বলেও জানান তারা। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর বাংলাদেশে পালিয়ে আসে কয়েক লক্ষ রোহিঙ্গা। এরপর থেকেই বিগত সরকার দফায় দফায় এই শরণার্থীদের নিজ দেশে ফেরানোর জন্য আলোচনা চালালেও তা সফল হয়নি। কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও মিয়ানমারের অনিচ্ছা বাধা হয়ে দাঁড়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনে। আর দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা ও নানা রকম অনিশ্চয়তা রোহিঙ্গাদের করে তোলে অনাগ্রহী। 2018 থেকে 2020 সালের মধ্যে 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ।
শুক্রবার তালিকাভুক্ত রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়া যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। রোহিঙ্গা ইস্যুতে এই ঘোষণাকে ইতিবাচক মনে করছেন কূটনীতি সংশ্লিষ্টরা। তবে দেশটির জটিল রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জানালেন সংশয়ের কথা। জাতিসংঘ থেকে তাদের নিরাপদ প্রত্যাবাসনের কথা বারবার বলা হয়। মিয়ানমারের সম্মানজনক নাগরিক হিসাবে সম্মানজনক অবস্থায় সেখানে থাকতে পারবে, তাদের লাইফ কোনো রিস্কে থাকবে না। এখন যে রাজনৈতিক অবস্থা ওইখানে, এদের ভিতরে যে এই কোন্দল চলছে এখন সশস্ত্র কোন্দলের মতো, তো এই অবস্থায় সেখানে যাওয়া যাবে কিনা মিয়ানমারকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কারণ ওরা এরকম কথা বলেই। অং সান সু চি যখন ছিল তখনকার অবস্থা, যখন যেখানে গণতান্ত্রিক একটা সরকার ছিল সেখানে কিন্তু তারা আশ্বাস দিয়ে তারা বারবার নিতে পারে নাই। আরাকানে জটিল রাজনৈতিক পরিস্থিতি চলমান থাকলেও এই বিশ্লেষকের মতে বাংলাদেশের যোগাযোগ রাখতে হবে জান্তা সরকারের সাথেই, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা তার। স্বাধীন দেশের একটা রাষ্ট্র সরকার হিসেবে আমরা কিন্তু মায়ানমারের যারা লিগ্যাল অথরিটি আছে, সে আর্মি হোক আর সিভিলিয়ান হোক, তাদের সাথেও যোগাযোগ করতে পারি। এই মুহূর্তে ভয় হচ্ছে আমরা যদি আরাকান আর্মির সাথে যোগাযোগ করি কোনোভাবে, সেটা কিন্তু আন্তর্জাতিক আইনের বাইরে যাবে। মায়ানমার তখনই একটা বিষয় বলবে যে আমাদের যারা সেপারেটিস্ট গ্রুপ, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, তাদেরকে বাংলাদেশ সহায়তা দিচ্ছে, এই দিকে যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, যদি যাই তাহলে আমরা আন্তর্জাতিক আইনের বিপক্ষে চলে যাব এবং সেটা আমাদের জন্য আমাদের অবস্থানকে দুর্বল করবে। কূটনীতিক প্রচেষ্টার পাশাপাশি ভূরাজনীতির পরাশক্তিদের ঐকমত্য হলেই রোহিঙ্গা সংকটের সমাধান হতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গত মার্চ মাসে রেমিটেন্স ছাড়িয়েছে $300 কোটি, যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন অর্থ পাচার কমে যাওয়া এবং অভ্যুত্থানের পর প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠানোয় বেড়েছে রেমিটেন্স। বিপুল পরিমাণ প্রবাসী আয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে রাজস্ব বোর্ড এবং কেন্দ্রীয় ব্যাংকে উদ্যোগী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মিসবাহ হাসানের রিপোর্ট। জুলাই আন্দোলনে শেখ হাসিনার প্রতি অনাস্থা জানিয়ে ছাত্র জনতার সমর্থনে রেমিটেন্স বন্ধ করে দেয় প্রবাসীরা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অর্থনীতির গতি ফেরাতে নিজেদের আয় পাঠানোর প্রতিশ্রুতি দেয় রেমিটেন্স যোদ্ধারা। এরপর বাড়তে থাকে প্রবাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর শাশুড়ি SUF মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 3:45 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, আজ বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড DOHS মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর শাশুড়ি SUF মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 3:45 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, আজ বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড DOHS মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বনানী DOHS-এ মরহুমা মুকরেমা রেজার বাড়িতে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, মরহুমার বাড়িতে বিএনপি নেতাদের কে কে উপস্থিত হয়েছেন জানাবেন। শুনতে পাচ্ছি। এখানে কিছুক্ষণ আগে তাবিত আওয়াল এসেছিলেন বিএনপি নেতা, সেখানে উপস্থিত আছেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী, তিনি এখনও সেখানে আছেন, সকাল থেকেই এখানে উপস্থিত আছেন এই বাসায়। এছাড়া নজরুল ইসলাম আজাদ তিনিও এসেছিলেন এই বাসায়। সকালে কিন্তু তাকে গোসল শেষে এখানে যে বনানী DOHS-এর বাসায় তাকে আনা হয় সেই মুকরিমা রেজাকে। তারপরে সেই বাদ আসর
তাকে তার জানাজা শেষে তারপরে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। তো এখন সেই 3:45-এ মারা যাওয়ার পরপরই কিন্তু আজাদ মসজিদে তার গোসল সম্পন্ন করা হয়, তারপরে বাসায় এনে রাখা হয় বনানী ডিউসেসে যে বাসা রয়েছে সেখানে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে। আমাদের যে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী তিনি এখন পর্যন্ত সেখানে আছেন। বিএনপি নেতাকর্মীদের যারা সিনিয়র নেতাকর্মী রয়েছেন তারা এখনও এখানে আসেননি, তবে জানা যাচ্ছে যে কিছুক্ষণ পরেই তারা চলে আসবেন। তবে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে, প্রয়াত আরাফাত রহমান কোকুর যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু সেখানে উপস্থিত আছেন, এবং যে আরাফাত রহমান কোকুর যে 2 সন্তান তারাও কিন্তু লন্ডন থেকে ঢাকায় এসেছেন সকালে। তো সেই বাড়ির যে পরিবেশ সেটি হলো যে এখন সবাই উপস্থিত রয়েছেন, আত্মীয় স্বজনরা এসে বাড়িতে আসা যাওয়া চলছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। দর্শক, জানছিলাম মুকরেমা রেজার মৃত্যুর খবর। পবিত্র ঈদ উল ফিতরের টানা 9 দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছিল ঈদ পরবর্তী আমেজ। ব্যাংক, আদালত সহ বিভিন্ন অফিসে কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকেই অতিরিক্ত ছুটি নেয় প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। তবে আগামী 2-3 দিনের মধ্যে পুরো দমে কর্মব্যস্ততা শুরু হবে। গত 31 মার্চ দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 3:45 রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। তার মৃত্যুর খবরে বিএনপির একাধিক নেতা ও শুভানুধ্যায়ী মরহুমার বনানীর ডিওএইচএস-এর বাড়িতে উপস্থিত হন। উপস্থিত হতে দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, তাবিত আউয়াল সহ অনেক বিশিষ্ট ব্যক্তিদের। এই সময় বাড়িতে শোকের আবহ বিরাজ করে। পরিবারের সদস্যরা জানান, আজ বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাতারা বেগম রয়েছেন। আজ সকাল 8:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে 2024 সালের 1 সেপ্টেম্বর স্ত্রী রাহাতারা বেগমকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিক খাতের সংস্কার কর্মসূচিতে আইএমএফ সন্তুষ্ট। ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, আগামী জুনে আইএমএফের ঋণের অর্থ ছাড়ে আশাবাদী তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে বলে মনে করেন আইএমএফ। তাদের চতুর্থ এবং পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার জন্য যা যা দরকার সবই করছে সরকার। এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেয়া কঠিন হবে না। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন things are stable, things are moving to the right direction, কিন্তু এই রিভিউ করার আর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে, বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সারসাইজ করে বাকি ডিটেইল জিনিসগুলো দেখবে। প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামিমা নাসরিনকে 3 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মিজানুর রহমান এ রায় দেন। মামলার বিবরণীতে বলা হয়, ই-ভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করে। এতে প্রতারিত হয়ে মাজাহিদ হাসান ফাহিম নামে এক ক্রেতা 2024 সালের জানুয়ারিতে আদালতে রাসেল ও শামিমার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
আগামী জুন মাসের মধ্যে ডাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সাইমা হক বিদিশার হাতে স্মারকলিপি তুলে দেন তারা। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা অভিযোগ করেন ডাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুত নির্বাচন না দিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। প্রভিসি সাইমা হক বিদিশা বলেন, ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হতে পারে বলে তিনি জানান। সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেখানে খেলাধুলার অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব ১৭ নারী ও পুরুষ ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ শেষে একথা বলেন তিনি। এছাড়া আগামী ১ মাসের মধ্যে জাতীয় স্টেডিয়াম ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান। এর আগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সচিবালয় থেকে শুরু হয়ে র্যালিটি 0 পয়েন্ট হয়ে জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ক্রীড়া পরিষদে দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় সারা দেশে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার উদ্যোগ যুব ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছে। আমরা স্পোর্টসকে বিকেন্দ্রীকরণ করতে চাই। সেই জায়গা থেকে শুধু ঢাকায় একটি সেন্ট্রাল স্পোর্টস ভিলেজ না করে প্রতিটি বিভাগে একটা যদি স্পোর্টস ফ্যাসিলিটি থাকে, তাহলে আমরা মনে করি যে সারা দেশে এই স্পোর্টসের অংশগ্রহণটা আরও বেশি বৃদ্ধি পাবে। বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা আগামী 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে। আজ সচিবালয়ে ব্যবসায়ী নেতা এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ যোগ দেন। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারাও এই বৈঠকে যোগ দেন। বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে কিভাবে মার্কিন পণ্যের আমদানি বাড়ানো যায় সেই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আর্থিক খাতের সংস্কার কর্মসূচিতে আইএমএফ সন্তুষ্ট। ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, আগামী জুনে আইএমএফ এর ঋণের অর্থ ছাড়ে আশাবাদী তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে বলে মনে করেন আইএমএফ। তাদের চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার জন্য যা যা দরকার সবই করছে সরকার। এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কারোপের কারণে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেয়া কঠিন হবে না। সাবেক ব্রিটিশ মন্ত্রী চিলিপ সিদ্দিকের চিঠির জবাব দুদক দেয়নি এমন অভিযোগ সত্য নয় জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান বলেন, চিলিপের বিরুদ্ধে দুর্নীতির দালিলিক প্রমাণ রয়েছে দুদকের হাতে। দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, 650 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিকী বিলেতে আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা দিইনি। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। দেশে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনের সম্মেলন অনুষ্ঠিত হবে 7 থেকে 10 এপ্রিল পর্যন্ত। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, এবারের সম্মেলনে 50টি দেশের 1000-এর বেশি অতিথি অংশ নেবেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি SUF মুকরেমা রেজার দাফন সম্পন্ন হয়েছে। বাদাসের রাজধানীর বনানী DOHS মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস এবং এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা জানাজায় অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বেশ কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন মুকরেমা রেজা। শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি 2 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। ভারতের সংসদে মুসলিম ওয়াকফ সংশোধন বিল ২০২৫ আইন পাশ করে সে দেশের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ভারতের জনসংখ্যার 14% অর্থাৎ প্রায় 20 কোটি মুসলমানের ধর্মীয় ঐতিহ্য, অধিকার, সংস্কৃতি এবং স্বার্থ বিরোধী এই আইন। এই আইনটির অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, মুসলিমদের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে এই আইনটি। মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম